ইরান আসলে কতটা এগিয়েছে বা এখন এই যে 1 মাস আরও বেশ কিছুদিন যুদ্ধ করে টিকে রয়েছে এবং বেশ শক্তিমত্তার সঙ্গে টিকে রয়েছে, আপনি কীভাবে দেখছেন? ওদের ড্রোন বানায়, এটা কুটির শিল্পের মতন। গ্রামে ওরা অ্যাসেম্বল করে করে এক জায়গায় যায় আরেকটা বানায়, তারপরে চলে যায় মাটির নিচে। এদের ধ্বংস করা সম্ভব না, কারণ ওরা প্রত্যেক দিন কয়েকশো করে ড্রোন বানাইতে পারে। প্রত্যেকটা জায়গায় ইরানের ইনভলভমেন্ট আছে এবং ইরান নেতৃত্ব দিচ্ছে। সবচেয়ে বড় কথা মহসিন ভাই যেটা বলছিলেন, এই যুদ্ধবিরতি ইরান বা আমেরিকা যদি হয়, তাহলে এই ইসরায়েল এবং লেবাননকে বাদ দিয়ে বা হিজবুল্লাহকে বাদ দিয়ে যুদ্ধবিরতি আসলে সম্ভব কিনা? আমেরিকা এমন একটা অবস্থায় পড়ে গেছে যে এখন তার মান সম্মান বাঁচায়, এটা থেকে বের হতে পারলে সে বাঁচে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। BanglaNews24.com এর নিয়মিত আয়োজন এডিটরস চয়েসে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং তার কূটনৈতিক তৎপরতা। আজই ইসলামাবাদে বসছে যুদ্ধবিরতির চুক্তি কীভাবে করা যায় বা যুদ্ধবিরতি হবে কিনা সেই নিয়ে একটি বৈঠক। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেই খবর জানতে পারবো। টোটাল বিষয়টা নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য সেনা কর্মকর্তা মহসিনুল করিম, যিনি একসময় ইরানে সেনাবাহিনীতে কাজ করেছেন বাংলাদেশের সেনাবাহিনী হয়ে এবং দীর্ঘ 2.5 বছর সেখানে কর্মরত ছিলেন। অন্যদিকে সিরাজুল ইসলাম রেডিও তেহরানে ইরানে দীর্ঘদিন বসবাস করেছেন এবং সেখানকার ঘটনাপ্রবাহ, তথ্যপ্রবাহ এবং ওখানকার রাজনীতি এবং সমাজনীতি, সংস্কৃতি সব কিছুই যার নখদর্পণ। এই দুজন বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে এসেছি এই কারণেই যে ইরানের এই যে যুদ্ধ একটি অসম যুদ্ধ, সেই যুদ্ধে ইরান যেভাবে সাহসিকতার সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে টিকে রয়েছে এবং যেভাবে তাদেরকে এক ধরনের ফাঁদে ফেলেছে, সেই জায়গা থেকে যুদ্ধবিরতির একটা ডাক এসেছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই চলে যাচ্ছি জনাব সিরাজুল ইসলামের কাছে। সিরাজুল ইসলাম, আপনি দীর্ঘদিন তেহরানে ছিলেন এবং এখনও বাংলাদেশে বসে মধ্যপ্রাচ্য বিষয়ক আপনি অনেকের চেয়ে অনেক বেশি ভালো বোঝেন। সামরিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক নানা দিক নিয়ে কূটনৈতিক দিকটাও আপনি ভালো বোঝেন। এই মুহূর্তে ইসলামাবাদের সেরানা হোটেলে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে ইসলামাবাদে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন আমাদের কাছে আসে নাই। টোটাল যে 28 ফেব্রুয়ারি ইরানের উপরে আমেরিকার হামলা এবং ইসরায়েলের যৌথ হামলা শুরু হলো, আর আজকে পর্যন্ত এই হামলার পেছনের কারণ এবং যৌক্তিকতা এবং ক্ষয়ক্ষতি, এই নিয়ে আপনি একটু বলবেন, পরের প্রশ্ন চলে যাব। ধন্যবাদ মিন্টু ভাই আপনাকে, ধন্যবাদ মহসিন ভাই সহ আলোচক। এর ছাড়া ধন্যবাদ জানাচ্ছি বাংলা নিউজ 24-এর দর্শক শ্রোতা সবাইকে, সাথে যারা কলাকুশলী হিসেবে আছেন, ক্যামেরার পিছনে আছেন, তাদের সবাইকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। ইরানে আমেরিকা এবং ইসরায়েলের হামলার পেছনের যে বিষয়গুলো ছিল, অনেকগুলো কারণ ছিল, একটা দুটো কারণ না। একটা কারণ গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা, একটা কারণ ইরানের তেল সম্পদ, গ্যাস সম্পদ, আদার খনিজ সম্পদ, রিয়ার আর্থ ম্যাটেরিয়াল যা আছে এগুলো দখল করা। আবার ইরানের শাসন ব্যবস্থায় ভীষণভাবে পরিবর্তন করা, যেটা তারা রেজিম চেঞ্জের কথা বলে। আবার ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেটা বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি, এটা তাদের জন্য কতটা মাথা ব্যথার কারণ হয়েছে যুদ্ধটা লাগার পরে তো আমরা বুঝতে পেরেছি। এইগুলো তাদের জন্য বড় ঝামেলার কারণ ছিল, এটা একটা কারণ ছিল। এরপরে ইরানের পরমাণু কর্মসূচি, যা দিয়ে তারা খুবই ভীত এবং সন্ত্রস্ত, এবং যতটা না বাস্তব ভীত হওয়ার কারণ আছে তার চেয়ে অনেক বেশি প্রচারণা হয়েছে, এটা একটা কারণ আছে। এরপরে হরমুজ প্রণালী, যেটা কৌশলগত, আজকে আমরা দেখতে পাচ্ছি কতটা কৌশলগত চোখ পয়েন্ট এই হরমুজ প্রণালী, সেটা আমরা দেখছি, এটা একটা ব্যাপার ছিল। অ্যাট দ্য সেম টাইম টোটাল মিডল ইস্টে যেমন আমেরিকা ইসরায়েলকে প্রতিষ্ঠা করেছে, ঠিক ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা করার জন্য আমেরিকার সাপোর্ট দিয়ে বিভিন্ন দেশে প্রতিরোধকামী সংগঠন গড়ে তুলেছে, যেগুলোকে প্রক্সি ফোর্স বলছে ওরা। ইরান প্রতিরোধকারী, ইরানের সমর্থনে এই সমস্ত প্রতিরোধকামী সংগঠনগুলো গড়ে তুলেছে। সেটা ইরানের পাশাপাশি একেবারে ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, সব জায়গায়। নট অনলি দ্যাট, আরব, বিশেষ করে পার্সিয়ান গালফ রিলেটেড যে সমস্ত আরব কান্ট্রি, এই সমস্ত আরব কান্ট্রিতে আরও কী গড়ে উঠেছে সেটাও কিন্তু একটা দেখার বিষয়, এবং সেটাও খবর আছে এ ব্যাপারে, কিন্তু নিউজ আছে, সেই বিষয়টা আপনি একটু বলবেন এখানে। তো সেই জায়গা থেকে এরকম অনেক কিছু। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকাকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য ইরান যতটা ডিপ্লোম্যাটিক্যালি কাজ করতে পেরেছে, এইরকম কাজ আর কেউ করতে পারেনি। আপনি দেখুন 2010 সালে যখন ইরানের বিরুদ্ধে রাশিয়া এবং চীন
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে বা জাতিসংঘ থেকে যখন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তখন সেই নিষেধাজ্ঞায় সাপোর্ট দিয়েছে চীন এবং রাশিয়া। অথচ আজকে সেই চীন এবং রাশিয়া ইরানের সাথে 25 বছর কৌশলগত চুক্তিতে আবদ্ধ। তার মানে ডিপ্লোম্যাটিক্যালি চীন এবং রাশিয়া ইরানের পক্ষে চলে এসেছে একেবারে অল্প কিছু দিনের ভেতরে, 16 বছরের ভেতরে। 16 বছরও তারও আগে, কারণ আজকে তো 2026 সাল, কিন্তু ওরা তো পক্ষে চলে এসেছে আরও 10 বছর আগে, অন্তত কেমন 10 বছর না, তারও বেশি আগে। এরপরে আপনি আন্তর্জাতিক অঙ্গনে যদি দেখেন, ব্রিক্সের মধ্যে একটি শক্তিশালী সংগঠন, যেটা আমেরিকার জন্য ভীষণ মাথা ব্যথার কারণ। এই ব্রিক্সের শক্তিশালী সদস্য কিন্তু ইরান। আপনি যদি দেখেন যে সাংহাই সহযোগিতা পরিষদ, যেটা তার সদস্য ইরান। এরপরে মধ্যপ্রাচ্য বা রাশিয়া কেন্দ্রিক বা ককেশাস অঞ্চল কেন্দ্রিক যত সংগঠন আছে, এর প্রত্যেকটা মেম্বার কিন্তু ইরান। অ্যাট দ্য সেম টাইম আঞ্চলিক যে দেশগুলো, ইরানের এগেনস্টে আমেরিকা এত নিষেধাজ্ঞা দেওয়ার পরেও এত বছর ধরে টিকে রয়েছে, এবং আঞ্চলিক দেশগুলোর সাথে তার ভীষণভাবে ব্যবসা বাণিজ্য চলে। নিষেধাজ্ঞা আসলে খুব বেশি একটা কার্যকর করে, মানে খুব তাকে যে মানে হ্যান্ডস আপ করার মতো একটা ব্যবস্থা, এটা কিন্তু করতে পারেনি, আত্মসমর্পণের মতো ব্যবস্থা করতে পারেনি। শুধু তাই না, এত কিছু দেওয়ার পরে যখন তার সামরিক শক্তি, তার কূটনৈতিক শক্তি কোনো কিছুই ঠেকানো যাচ্ছে না, অ্যাট দ্য সেম টাইম রাজনৈতিক শক্তিও ঠেকানো যাচ্ছে না। যেমন এইবারের যে বিক্ষোভ মিছিল বা সমাবেশ, সংঘর্ষ যা কিছু হলো, যে ঘটনাকে কেন্দ্র করে আজকের এই যুদ্ধ, ওই বিক্ষোভে আপনার আমেরিকার লোকজন নামিয়ে দিয়েছে, এবং তাতে অস্ত্রপাতিরও যোগান দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড নিজে, সে কথা বলেছেন। আচ্ছা, এত কিছুর পরেও কিন্তু ইরানের সরকারের ব্যবস্থার বিরুদ্ধে মারাত্মক রকমের বড় কোনো প্রতিবাদ, সমাবেশ এগুলো কিছু করতে পারেনি। বরং পরবর্তীতে দেখা গেছে যে 2-4 দিনের ভেতরেই ইরানের সাধারণ জনগণ ইরান সরকারের পক্ষে শত শত শহরে লাখ লাখ মানুষের বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সরকারের পক্ষে। তার মানে কি, আমেরিকা ইসরায়েল ইরানের এগেনস্টে যা যা করতে চেয়েছে, সুদূর পেছন থেকে তাকিয়ে আজকে পর্যন্ত তার প্রত্যেকটা ব্যাকফায়ার্ড হয়েছে, খুব কাজে লাগাতে পারেনি, বরং হিতে বিপরীত হয়েছে। এই সমস্ত সব কিছু মিলে যখন দেখলো যে এর কোনোটাই যখন কার্যকরী না, তখন যুদ্ধ ছাড়ার উপায় না, যুদ্ধ করো এবং যুদ্ধ করে ভ্যানিশ করে দাও। কিন্তু ইরান যে ভেতরে ভেতরে এতটা শক্তিশালী হয়ে উঠেছে, এবং আমরা অনেকে এখন বলছি আসলে অ্যাসিমেট্রিক যুদ্ধ, অসম যুদ্ধ, এটা সেটা, কিন্তু আসলে অসম যুদ্ধ কি বেসিক্যালি অসম যুদ্ধ? নো, অসম যুদ্ধ না, সমান তালে অথবা আপার হ্যান্ডে থেকে ইরান যুদ্ধ করেছে। কারণ আপনি খেয়াল করুন, আমরা যদি এই মুহূর্তেও বলি যে আমেরিকা বিশ্বের 1 নম্বর শক্তি, পরাশক্তি, আর ইসরায়েল একটা ডেফিনেটলি অনেক বড় শক্তি মধ্যপ্রাচ্যে, এই দুটো শক্তির সাথে অ্যাট এ টাইম লড়াই করেছে ইরান, তাহলে অ্যাসিমেট্রিক শক্তি হইল কেমনে, অ্যাসিমেট্রিক ওয়ার হইল কেমনে? এটা শুধু তাই না, আপনি দেখেন আমেরিকা যে ধরনের শক্তি নিয়ে লড়াই করতে গেছে, সেখানে বিপর্যস্ত। পৃথিবীর সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আপনার জেরাল্ড আরফোর্ড, সেকেন্ড লার্জেস্ট আব্রাহাম লিঙ্কন, এদেরকে নিয়ে আসলো। এর সাথে স্ট্রাইক গ্রুপ ছিল, সাবমেরিন ছিল, ডিস্ট্রয়ার ছিল, ক্রুজার ছিল, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে তাদের কি না ছিল, যুদ্ধ বিমান, তারপরে বিভিন্ন রকমের গোয়েন্দা বৃত্তি করতে পারে এমন বিমান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার চালাতে পারে, তারপরে আর্লি ওয়ার্নিং সিস্টেম আছে, এভরিথিং তাদের সাথে ছিল। অ্যাট দ্য সেম টাইম মধ্যপ্রাচ্যে কুয়েত, ইরাক থেকে শুরু করে আপনার একেবারে ওমান পর্যন্ত, এর ভেতরে আরও দক্ষিণ অঞ্চলে বা পশ্চিম অঞ্চলে যে সমস্ত ইসরায়েল পর্যন্ত, এই প্রত্যেকটা জায়গার ঘাঁটি ব্যবহার করেছে। এদের সমস্ত অঞ্চলের সাথে, সমস্ত দেশের সাথে, সমস্ত দেশে থাকা ঘাঁটিগুলোর সাথে যুদ্ধ করতেছে ইরানকে। এই অবস্থায় কোনো জায়গায় তো টিকতে পারেনি ইরান, এই আমেরিকা এবং ইসরায়েল। সেক্ষেত্রে অ্যাসিমেট্রিক যুদ্ধটাও বলতে আমি খুব একটা ইচ্ছুক না। আপনি বলছেন যে সমানে সমান লড়াই হচ্ছে, সমানে সমান অথবা তার চেয়ে আপার হ্যান্ডের থেকে। আমি আর একটু আপনার কাছে আসবো, তার আগে আমরা ওখানে দীর্ঘদিন সেনাবাহিনীর সঙ্গে ছিলেন আমাদের মহসেন করিম ভাই, তার কাছে যাব যে ইরানের সামরিক কৌশলটা সম্পর্কে আপনি যতটুকু জেনেছেন এবং বর্তমান যা দেখছেন, সেটা নিয়ে যদি আপনি একটু দর্শকদের জন্য কিছু বলতেন, যে আসলে এই যে আমরা অসম বললেও সিরাজ ভাই বলছেন যে না, এটা অসম না, বরং ইরান আপার হ্যান্ডে যুদ্ধ করছে, এবং বিভিন্ন জায়গায় তাদের যে প্রক্সি ওয়ার চলছে, বিভিন্ন জন ইয়েমেন বা আমরা দেখি যে ইরাকে, এবং হিজবুল্লাহ বাহিনী আছে লেবাননে, সব জায়গায়, এই ইয়েমেনে, সব জায়গায় কিন্তু ইরানের সাপোর্টেড একটা বড় ধরনের বাহিনী, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে করে সরকারের বাইরে প্যারালাল কোনো মিলিশিয়া বাহিনী কোথাও দেখা যায় না। এটা একটা বিরল এবং অন্য ধরনের ঘটনা যে একই সঙ্গে ইরানের
মানে আইআরজিসির পাশাপাশি একই ধরনের ইরান সমর্থিত বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে কাজ করছে, এবং যারা এখন আমেরিকার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা করা বা হরমুজ প্রণালী বা বিভিন্ন লোহিত সাগরের নিয়ন্ত্রণের ক্ষমতা রাখেন। তো সেই মুহূর্তে ইরান আসলে কতটা এগিয়েছে, বা এখন এই যে 1 মাস আরও বেশ কিছুদিন যুদ্ধ করে টিকে রয়েছে এবং বেশ শক্তিমত্তার সঙ্গে টিকে রয়েছে, আপনি কীভাবে দেখছেন? আপনি সেনাবাহিনীতে ছিলেন, ওখানেও ছিলেন। ধন্যবাদ। ওখানে থাকার ব্যাপারে একটু ক্লিয়ার করি। আমি আসলে 2.5 বছর কুয়েতে ছিলাম। তো এখানে থাকা অবস্থাতে ইরানি বংশোদ্ভূত বা ইরানি মিলিটারি ব্যাকগ্রাউন্ডের লোকজন, তাদের সাথে আমার যে ইন্টারাকশনগুলো হয়েছে, ভিজিট করেছি ওদের ওইখানে। তারপরে আমার বোন ইরানে থাকতো, বসবাস করতো, তার কাছ থেকে যতটুকু জানা। আমার একটা খুব ঘনিষ্ঠ টিচার ছিলেন, উনি বাংলা পড়ানোর জন্যে, বাংলা শেখানোর জন্যে পাকিস্তান আমলে ওইখানে ছিল। তো স্বাধীনতার পরে উনি আসলেন। ওনার কাছ থেকে যতটুকু ওদের কালচারাল এবং যে ওদের সামাজিক যে বন্ধন, যে জিনিসটা দেখেছি বা শুনেছি, জানেছি, যেটা আমি নিজে কনফার্মও করলাম যে দের হাইলি বন্ডেড সোসাইটি। এবং ইরান হলো একটা নেশন স্টেট, ওইখানে সবাই একই কালচারের, একই ভাষার, আর হলো যে ওদের শিয়া মত অবলম্বী। এবং শিয়াদের মধ্যে যে জিনিসটা খুবই কাজ করে সেটা হলো ওদের বন্ডিংটা একটা ইয়েতে যদি মিলায় দিতে পারে, যে ইমাম হুসেনের যে স্যাক্রিফাইস, এটার সাথে কিন্তু ওনাদের সুপ্রিম লিডার কিন্তু এই যখন এটা শুরু হয় তখন কিন্তু বলছে যে মারা যাবে তার, সে ইমাম হোসেন যেরকমভাবে স্যাক্রিফাইস করছে, আমরা ওই কারবালার টিচিং নিয়ে আমরা যুদ্ধে যাচ্ছি। তো এখন আসলো ভাই কিছু কথা বলছে যেগুলো আমি শুনলাম, অনেক কিছু শেখার আছে। ধরেন যে এই যে ওদের মাথা ব্যথার কারণ ভাই বলছে, যেটা মাথা ব্যথার কারণ তো কত আছে, তার মধ্যে যে উনি যেগুলো বলছেন সেগুলো তো ডেফিনেটলি সবই ঠিক আছে। এই যে ইরান যে ভিতরে এগুলো করতেছে, এই ইন্টেলিজেন্স যে তাদের একদম ছিল না তা না, তারা প্রক্সি যেগুলো দিয়ে তাদের সবসময় খোঁচাতে থাকে সেগুলো তো আছে। সবচেয়ে বড় কথা হলো যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য কোন কোন নেশনকে তারা নিউট্রালাইজ করবে সেটা কিন্তু লিস্টেড। এবং বাই দিস টাইম ধরেন যে আপনি ওই ইরাক, তারপরে সিরিয়া, এগুলো তো মিশাই ফেলছে। আর অন্য যে সমস্ত জিসিসি কান্ট্রি দেখেন, তাদের রাষ্ট্রযন্ত্রের কারণে সেগুলো কিন্তু তাদের একদম পোষা বিড়ালের মতন। তো এইগুলোর মধ্যে তাদের যে লিস্টেড পাকিস্তান এবং এইটা তার্কি, এইগুলো হচ্ছে ইসলামিক দেশ, তাদেরকে নিউট্রালাইজ করবে ইন ফেজেস, এবং এইভাবেই তারা গ্রেটার ইসরায়েল কায়েম করবে। তো এইটাই হলো ইসরায়েলি একটা এজেন্ডা। তো ইসরায়েল এই এজেন্ডা নিয়ে কাজ করবে, তার জন্য ইসরায়েল তো ভেরি রেজিমেন্টেড নেশন, তারাও এরকম নেশন স্টেট, সবাই ইহুদি, একই ভাষা, এবং এখানে সবাই মিলিটারি ট্রেনিং প্রাপ্ত। ইরান কিন্তু অ্যাট দি সেম টাইম, উনি যে অ্যাসিমেট্রিকের কথা উনি মানতে চান না, আমিও মানতে চাই না। কারণ অ্যাসিমেট্রিক কখন হবে? যখন আপনার শক্তির, আপনি বাড়ির মধ্যে বসে আছেন, আপনার শক্তি কত, আর আপনি বাইরে থেকে আসছেন, আপনার শক্তি কত। আমরা আমাদের মিলিটারি ব্যালেন্সে সবসময় বলি যে কোথাও অ্যাটাক করতে গেলে 1:2 মোটামুটি যাওয়া যায়, বাট আপনি যদি শিওর হতে চান 1:3 হতে হবে। আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস আছে যে তোমাদের একজনের সাথে 3 জন লাগবে। এবং ওনার সেই বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ, বিশেষ করে খন্দকের যুদ্ধ, যেটা এইটারই রেফারেন্স আমি এখানে আনতে যাচ্ছি। ওরা কিন্তু একটা হাদিস ফলো করে যে কোনো একটা সময় চারদিক থেকে লোক এসে আক্রমণ করবে ইরানকে, এবং তার উঁচু ভবন সব ভেঙে ফেলবে। ওরা মাটির নিচে এমনি জানে। তো এগুলো এইটাই হাদিস তারা ফলো করেছে। 2 নম্বর হলো যে যুদ্ধ জয়ের জন্য অ্যাসিমেট্রিক যে খন্দকের যুদ্ধে যেটা হয়েছে, একটা 1000-1200 সৈন্য হলো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর ওরা আসছে 10,000, হোল আরবের বাহিনী নিয়ে চলে আসছে। তো এখানে কিন্তু সে ব্যালেন্সটা করছে কীভাবে? গর্ত করে যাতে তারা অ্যাটাক করতে না পারে। সে এই গর্তটা কিন্তু এতদিন পরে এরাও ফলো করলো। এবং আমরা আমাদের সেনাবাহিনীতেও, আমাদেরও কিন্তু যেখানে যাই, ইফ ইট ইজ 45 মিনিটসের মতো যদি হয়, তাহলে আমাকে গর্ত করে ভিতরে ততক্ষণ ঢুকে যেতে হবে। এই হলো মিলিটারি ট্যাকটিক্স। তা এখন ওদের যেটা প্রস্তুতি, এটা তো ফুল নলেজ আমেরিকার ছিল বলে আমার মনে হয় না, থাকলে তারা এভাবে যেত না। দেখেন, ওরা প্রথমে গেছে যে আমরা রিজিম চেঞ্জ করবো, তার জন্য খুব সহজ, যে ওইখানে নরিয়াকে উঠে নিয়ে আসছে পানামা থেকে, এখান থেকে ভেনিজুয়েলা থেকে মাদুরোকে নিয়ে আসে সলভ করে ফেলছে। কিন্তু এইটা এখানে তারা ভাবছে যে আমরা একটা কমান্ড লিডারশিপকে ধ্বংস করে দিলেই তো হয়ে গেল। কারণ তারা এখানে বসায় রাখছে হলো রেজা শাহ পাহলভির ছেলেকে, যে একে নিয়ে আমরা রিপ্লেস করব। এবং এখানে তাদের সাপোর্টার আছে, কীভাবে দেখাচ্ছে সাপোর্টারও ভাই বলছে যে এটা ওই রকম, এটা সব কিন্তু ফেব্রিকেটেড, বাইরের লোকজন।
তারাই রাস্তার নামতেছে, ইয়ে করতেছে। তো এইটা করে তারা যখন যেগুলো রিজিম চেঞ্জ করার জন্য একটা গুটি, তারপরে আছে হলো যে অ্যাটম বম বানানোর যত রকমের তাদের প্রস্তুতি আছে সব ধ্বংস করবে, যেটা 12 দিনের যুদ্ধে কিন্তু তারা চেষ্টা করছে। তো সব কিছু মিলায়া এর আমেরিকার যেটা টার্গেট, কারণ আমেরিকা জানে যে আমি সুপার পাওয়ার আছি, এবং সুপার পাওয়ারের যে হেজিমনিটা সেটা কিন্তু দেখেন আপনি আল্লাহ রসুলের যখন উনি আবির্ভাব হন, উনি যখন মদিনা রাষ্ট্র গঠন করেন, তখন কিন্তু পৃথিবীতে 2টা সুপার পাওয়ার ছিল, রোম অ্যান্ড পার্সিয়া। তাদের কিন্তু বিদায় হয়েছে, আর নাই। তারপরে আল্লাহ রসুলেরটা ফলো করতে করতে কিন্তু এসে টার্কি খেলাফত, এরাও কিন্তু প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হয়ে গেছে। এরপরে আসছে ব্রিটিশ সুপার পাওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা দ্বারা রিপ্লেসড। আমেরিকা তো কাউকে নাম কাউকে দিয়ে রিপ্লেস হবে। এখন হয়েছে কি, মাল্টিপোলার বাইপোলার ওয়ার্ল্ডে যেরকম পৃথিবী ছিল যে একদল এক জায়গায় বিপদে পড়লে সেকেন্ড ম্যান যে আছে উনি সাহায্য করতেছে, এইভাবে কিন্তু রাশিয়া এবং আমেরিকার তারা এইভাবেই কিন্তু সারা পৃথিবী ব্যালেন্সড হয়েছে। কিন্তু এখন তো এটা হয়ে গেছে ইউনিপোলার থেকে তো এখন চেঞ্জটা কী হবে, এখন মাল্টিপোলার কিন্তু দাঁড়ায় গেছে। তো এরকম একটা অবস্থাতে আগামী বিশ্ব ব্যবস্থা মাল্টিপোলারে চলে যাচ্ছে। জি, চলে যাচ্ছে। এবং এখানে উনি যেভাবে বিশ্লেষণ করলেন যে রাশিয়া, চায়না, তার্কিও আছে, পাকিস্তান, দেখেন পাকিস্তান একটা দেশ, কোথা থেকে কোথায় কি হয়ে গেল। পাকিস্তান একটা দেশে চায়নারও বন্ধু, আমেরিকারও বন্ধু, আবার চায়না আমেরিকা মানে মেইন এনিমি, আবার ইরানেরও বন্ধু। হ্যাঁ, টার্গেটটা হলো যে চায়নাকে কেমনে চোক্ট করা যায়, এইটা হলো আমেরিকার এইম। আর ওর এইম হলো যে আমি গেটার ইসরায়েল কীভাবে কায়েম করবো। হরমুজ প্রণালীতে ইরান যে জায়গায় পৌঁছে গেছে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, অর্থাৎ তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কিন্তু আজকের এই যুদ্ধ বিরতির জায়গায় আমেরিকাকে নিয়ে যাওয়ার জায়গায় চলে গেছে ইরান। এটাও কিন্তু ইরানের এক ধরনের বিজয় বলা যেতে পারে, যে আমেরিকা এত বোমা বর্ষণ, এত মানুষ হত্যার পরেও ইরান কিন্তু তাদের কোনো শর্তে রাজি হয়নি, বরং ইরানের 10টি শর্তেই কিন্তু আজকের এই কূটনৈতিক তৎপরতা, আজকের এই মীমাংসা বা বিরতির একটা বৈঠক চলছে। না, ইরানের আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যেরকম বাংলাদেশকে বলি, ইন্ডিয়ান জেনারেলসটা বলছে এটা হলো ডিফেন্ডার্স প্যারাডাইস। এই নদী নালার কারণে কেউ যদি আমার দখল করতে আসে, ডিফেন্স যারা করবে তাদের জন্য এটা প্যারাডাইস। ইরান কিন্তু মোর দেন আওয়ার্স, মানে ওদের চারদিকে পাহাড় পর্বত, মরুভূমি, সাগর, এগুলো দিয়ে এমনভাবে প্রোটেক্টেড, এখানে ডিফেন্ড করাটা ইজ ভেরি ইজি। ওই যে কম ফোর্স দিয়েও সম্ভব, কিন্তু এখানে যে গ্রাউন্ড ফোর্স এনে যে আপনি যতই বোম ফেলেন, আপনি একটা দেশকে আমেরিকা এখনো কিন্তু মানে গ্রাউন্ড ফোর্স আনতে পারে নাই। গ্রাউন্ড ফোর্স আনাটা তো ভেরি রিস্কি। আপনি দেখেন ওদের মানে আপনি দুই দিকের বিবেচনা করেন যে এদিকে ওরা কত সৈন্য আনতে পারবে। কিছু দেশ তো অলরেডি বলে দিয়েছে আমার মাটি তুমি ব্যবহার করতে পারবা না, সে তো এই গালফ ওয়ারের মতন অবস্থায় নাই। তো এই যে সৈন্য কত আনতে পারবে, 1, 2 হলো যে ইরানের কি আছে, ইরানের তো রেগুলার আর্মি 7-8 লাখ আছে, এরপরে আছে IRGC মিলে বিরাট একটা ফোর্স। এরপরে যেটা আছে সেটা আবার 2 কোটি। আমাদের যেরকম আনসার ভিডিপি, ওদের কাছে বাজিস মিলিশিয়া, এবং তারা হাইলি ট্রেন্ড। এটা হলো যে আনকনভেনশনাল যুদ্ধ, তারপরে ধরেন যে আপনার মিডিয়া যে করা, হ্যাকিং করা, এইগুলোতে এক্সপার্ট, এবং খুব খুব কম বয়স থেকেই আইডিওলজিক্যালি তারা মোটিভেটেড। দেখেন এখন ইরান যে 79-এ যে খোমেনি যে ক্ষমতা আসলো, তার আগের থেকে এটা কিন্তু ক্যাসেটে প্রচার হতো ওনার লেকচার। দ্যাটস হাউ এটা কিন্তু একটা মানে আইডিওলজিক্যাল রেভলিউশন হয়ে গেছে একসময়। ভিতরে যেটা হয়েছে যে শাহ কী করতো, তার গোপন পুলিশ বাহিনী এমন অত্যাচার করতো, মানুষের মধ্যে বিতৃষ্ণা চলে আসছে। আর ইরানের যে বেসিক যে ইয়েটা, ওই যে বললাম যে আমার যে সার্কেলে আমি ঘুরেছি, তারা ইজ ডিফারেন্ট। মিলেছে কারোর সাথে ওদের মেলেন, ওদের চেহারা ফর্সা কেমন, আমি তো দেখছি যে লাল একদম কীরকম ফর্সা সবাই। এবং ওরা ওদের আইডিওলজি দেখেন, আপনি আল্লাহ রসুলের পরে কি নেশন এই আইডিওলজি, না এই যে দেখেন আপনি ওদের ডেপটা দেখেন, হাদিস কারা লিখলো, কোথাকার লোক, বিলং টু দি পার্সিয়া। ওইখানে বড় বড় কবি কারা, সায়েন্টিস্ট কারা। আপনি এই যদি দেখেন যে ওই সময়ের যে ইয়েটা, তার মানে হলো যে ওরা আসলেও নর্মাল আমাদের মতো একটা নেশন না। তারা কালচারালি বলেন, সায়েন্টিফিক্যালি বলেন, সায়েন্টিফিক যদি ওরা ওই লেভেলে না হবে, আপনি দেখেন এই মিসাইল টেকনোলজি যে তারা পৃথিবীর সবাইকে ছাড়া গেছে, যে অবস্থায় গেছে, এটা তো হাইলি সায়েন্টিফিক নেশন ছাড়া সম্ভব না। ওদের ড্রোন বানায়, এটা কুটির শিল্পের মতন, গ্রামে ওরা অ্যাসেম্বল করে এক জায়গায় যায় আরেকটা বানায়, তারপরে চলে যায় মাটির নিচে। এদের ধ্বংস করা সম্ভব না, কারণ ওরা প্রত্যেক দিন কয়েকশো করে ড্রোন বানাইতে পারে। তো এরকম একটা নেশনকে আপনি কীভাবে ইয়ে করবেন? ধন্যবাদ জনাব করিম ভাই আপনাকে। আমরা আবার সিরাজ ভাইয়ের কাছে আছি। আপনি বলছিলেন যে আমেরিকা
যখন বিক্ষোভ হলো ইরানে, তারপরে আমেরিকা সেই বিক্ষোভ সরকারিভাবে দমন করা হলো খামেনির আমলে। আমরা দেখেছি, আপনি যে কথাটা বলছিলেন, যে সেখানে কিন্তু আমরা দেখেছি প্রায় 12,000-এর মতন মানুষ মারা গেছে বিক্ষোভকালীন সময়, বিক্ষোভ দমন করতে সরকারের বাহিনীর হাতে মারা গেছে। এর আগেও ইরানে বিভিন্ন সময় বিক্ষোভ হয়েছে এবং এ নিয়ে অনেক কিছু হয়েছে। এটা পাশ্চাত্যের শুধু প্রচারণা এরকমভাবে দেখবেন না, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছিল যেটাকে উস্কে দিতে আমেরিকা কাজ করেছে এবং সেই বিক্ষোভকে কাজে লাগিয়েই আসলে আমেরিকা এই আক্রমণটা শুরু করে। আপনি কিভাবে দেখছেন? এই বিক্ষোভটা আমেরিকা ইসরায়েল এদের উস্কানিতেই হয়েছে, এর ছাড়া তো আর কোনো কারণ নেই। হ্যাঁ, ইরানের ভিতরে একটা অর্থনৈতিক সংকট আছে, সেই ইরানে সংকটটা কি মুক্ত মত দমন করা হয়? পাশ্চাত্য মিডিয়ার যে প্রচারণা, মুক্ত মত দমন করা হয় বলতে মুক্ত মত কোন জায়গায় পরিষ্কারভাবে এক্সারসাইজ করা যায়? আমেরিকা করা যায় না। ধরুন এই যে যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের কোথাও কোনো একটা ভাঙচুর, কোনো একটা বিল্ডিং ভেঙে যাচ্ছে, কোনো মানুষ আহত নিহত হয়েছে, এগুলো প্রচার করার কোনো স্কোপ সারা পৃথিবীর কোনো মিডিয়ার কেউ জানে না। CNN, আল জাজিরা এদের সাংবাদিককে আটক করেছে, মারা গেছে। লেবাননের 3 জন সাংবাদিককে সেদিন মেরে ফেলেছে একদিনে। আচ্ছা, তো আপনি ইউটিউবে কথা বলেন, ইউটিউব কারা কন্ট্রোল করে? আমেরিকা। আপনি ফেসবুকে কথা বলেন, আপনি কি আপনার মতো স্বাধীন মতো দিতে পারেন? তারা বিভিন্ন রকমের গাইডলাইন দিয়ে রেখেছে, আপনি এদিক ওদিক করলে সাথে সাথে তারা আপনাকে আটকে দেবে, ব্লক করে দেবে, তাই না? তো মুক্ত মত কোথায়? ও তো মেইন স্ট্রিম গণমাধ্যম তো পরে কথা, আপনি সোশ্যাল মিডিয়াতেও তো আপনি কথা বলতে পারেন না। মুক্ত মত কোথায় চর্চা হয়? সেক্ষেত্রে ইরানের মতো দেশ, যার হাজারো শত্রু, সেখানে আপনার যদি মুক্ত মত একদম উন্মুক্ত করতে, আমি সোজা কথা বলি, মুক্ত মত চর্চা কতটুকু আছে আমি পরে আসছি। যদি হাজারো একদম উন্মুক্ত করে দেয়, যে যার 700 সাপের পাহারা কাটায় পাতাল বাসিনী মেয়ের মতো অবস্থা তো ইরানের। 700 সাপ ফনা ধরে রয়েছে। এই যে প্রযুক্তিগতভাবে ইহুদি বা খ্রিস্টানদের যে অগ্রগতি, যাদের কাছে গুগল, যাদের কাছে ইউটিউব বা ফেসবুক, তাদের বিরুদ্ধে ইরানের যে প্রযুক্তিগত যুদ্ধ, এখানে ইরান আসলে কতটা পেরে আসছে? এখানে প্রসঙ্গ আসছে যে আমরা দেখেছি যে খামেনি শুধু না, এর আগে সুলাইমান কাশেমিকে দূর থেকে ক্ষেপণাস্ত্র মেরে একদম নিখুঁতভাবে লক্ষ্য করে মেরে ফেলেছে এবং বিভিন্ন বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী সব মারা গেছে। এখনো ধরেন যে এই গত 1 সপ্তাহের মধ্যেও কয়েকজন মানে সামরিক কর্মকর্তা মারা গেছেন, প্রধান প্রতিরক্ষা বাহিনীর প্রধান। এর মধ্যে দিয়েও কিন্তু ইরান যুদ্ধ করেছে। এই জায়গাটাও তো আপনার প্রযুক্তিগতভাবে, আপনারা একটু আগে বললেন করিম ভাই, যে আমরা মানে ইরান অনেকটা এগিয়েছে, কিন্তু এই প্রযুক্তির জায়গা এবং তাদের বিভিন্ন ফাঁদে পড়ে যাচ্ছে এবং তাদের সামরিক কর্মকর্তা সুপ্রিম লিডার মারা যাচ্ছে। এখান থেকে কতটা বেরোতে পারবে ইরান? এখানে আপনার প্রযুক্তিগত ডেভেলপমেন্ট এবং প্রযুক্তিগত বিষয়ের যে অন্য বিষয় জড়িত বেশি, আমরা সেটা জানতে চাই। সেইটা হচ্ছে, আমি তো ওই আলোচনা করতে পারলাম না এখানে নিয়ে। ঠিক আছে, আমি বলি, শোনেন, এই কথাটুকু বলি। এটা অনেকে বলে লোকজন যে আমেরিকা তো, ইরান তো খুব পিছনে, গোয়েন্দা বাহিনী দুর্বল, গোয়েন্দা সংস্থা দুর্বল, কিছুই নেই, টেকনিক্যালি কিছু নেই, প্রযুক্তিগত কিছু নেই, তা না হলে এত মারা যাবে কেন? যার প্রতিটা মুহূর্ত শিকার ধরার ধান্দা, টার্গেট, ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রশ্ন, তা যে কাজে আছে সে সেই কাজে সফল হবে, এটা স্বাভাবিক। আজ না হোক কাল না হোক পরশু। ইসরায়েল এবং আমেরিকার একদম খুব খোলামেলা যদি বলি, তাহলে তাদের যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে এবং তারা সারা বিশ্বে যে কাজ করে, সেই কাজ কি ইরান করতে পারে বা করে? এবং সেটা করতে পারে বা করে না কেন? তারাও পারলে করবে, কিন্তু পারে না বা করে না কেন? একটা নীতি নৈতিকতার প্রশ্ন আছে, একটা ধর্মের একটা প্রশ্ন আছে। এখানে আপনাকে বুঝতে হবে যে ইরানে একটা ইসলামী শাসন ব্যবস্থা চালু আছে এবং তার ইসলামী শাসন ব্যবস্থার ধারক বাহক এই সরকার বা তাদের নেতারা। সেখানে একজন মানুষকে কিভাবে বিচার আচার ছাড়াই হত্যা করা সম্ভব? যেখানে বলা হয়েছে যে একজন মানুষ হত্যা করা মানে পুরো মানবতাকে হত্যা করা, বিনা বিচারে বা বিনা দোষে যদি হত্যা করে, তাই না? তো ইরান এটা চাইলেই তো করতে পারে না। যেমন এই কারণেই ইরান এখনো পর্যন্ত সরকারিভাবে যে কথা আমরা জানি সেটা হচ্ছে যে পরমাণু বোমা বানায়নি। কেন বানায়নি? এই পরমাণু বোমা তো কেউ শুভেচ্ছার নিদর্শন স্বরূপ উপহার দেবে না। এ তো মানুষ হত্যাকার, মানুষ মারার জন্য বা যুদ্ধে জয় পরাজয় নির্ধারণ করার জন্য এই পরমাণু বোমা বানানো হবে, রাইট? তো এই পরমাণু বোমা যখন মারা হবে একটা জনপদে, সেই জনপদের কি শুধু ধরুন কথা ইরান ইসরায়েলে মারলো,
তো সেখানে কি শুধু নেতানিয়াহু মারা যাবে, অথবা তার মন্ত্রিসভার লোকজন মারা যাবে, অথবা তার সংসদ সদস্যরা মারা যাবে, অথবা ওই দেশে যে সমস্ত রাজনৈতিক নেতারা যারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইরানের সাথে আজকের এই পর্যায়ে নিয়ে গেছে শত্রুতা, তারা মারা যাবে তো সবাই, আবাল বৃদ্ধ বনিতা শিশু নারী সবাই, ছোট বড় সবাই, অপরাধী নিরপরাধী, তার মানে সামরিক বেসামরিক সব পর্যায়ে। বুঝতে আমাকে বলতে পেরেছি। দেন, এখানে আমি একটু বলি এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তুলেছেন আপনি, এই জায়গাটা ক্লিয়ার করে দিলে অনেকেরই এই বিষয়টা পরিষ্কার হবে। তো এইটা তো করতে পারে না একটা দেশের বিবেকবান মানুষ। এই বিবেকের প্রশ্ন তাহলে তো, তারা যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিভিন্ন স্থাপনা তৈরি করেছে কারণটা কি? এটা তার বৈজ্ঞানিক অনেক কর্মকাণ্ড আছে। আমি আসলে পরমাণুর ব্যবহার জানি না, কত শত সহস্র জায়গায় যে পরমাণু শক্তি ব্যবহার করে কাজ করা যায় এবং এই পৃথিবীটাকে ডেভেলপ করা যায়, এবং অনেক এটা অনেক চিকিৎসা ক্ষেত্রে মানুষের ব্যবহার কল্যাণে, হ্যাঁ, শুধু চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ব্যবহার না, হচ্ছে, চিকিৎসা জ্বালানি কৃষি, উৎপাদনে ব্যবহার করা চিকিৎসা হয়। কৃষি জ্বালানি, মানুষের স্বাভাবিক শান্তি, উন্নতি, উন্নয়ন, সমস্ত সব কিছুতে কত শত শত জায়গায় যে পরমাণু শক্তি ব্যবহার করা যায়, আসলে আমরা তো জানি না। এই নিয়ে আমাদের লেখাপড়া নেই এবং আমাদের এই চর্চা নেই বলে আমরা জানি না, কিন্তু এগুলো করা যায়, যার কারণে এই পরমাণু প্রকল্প করছে। ইরানের বিরুদ্ধে যে মূল অভিযোগ আমেরিকা বা ইসরায়েল পক্ষ থেকে করে সেটা হচ্ছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে, মানে তাদের হাতে মূলত অ্যাটম বোমার খুব কাছাকাছি, যখন তখন তারা এটা পুরো বিষয়টা তাদের রপ্ত হাতে আচ্ছা, চলে এই আসবে। কথা বললেই তো হবে না, এই কথা বললেই তো হবে না, তারা গায়ের জোরে বললেই তো হবে না। যেমন আপনার এই কথা, এই অভিযোগ করে করে তো 10 বছর আলোচনা চলেছিল। এই অভিযোগটা কি এরকমই আমরা মনে করতে হবে? যখন ইরাক আক্রমণ হয়েছিল, রাসায়নিক অস্ত্র আছে এরকম একটা প্রচার প্রপাগান্ডা করার পরে কিন্তু ইরাকে আক্রমণ চালায় আমেরিকা, আপনার মনে আছে বোধহয় নিশ্চয়ই মনে থাকবে। 2002 সালের ঘটনা। হ্যাঁ, এটা 2001 সালে 2000 আফগানিস্তানে, 2003 সালে ইরাকে। ইরাকে, হ্যাঁ। ইরান এনপিটিতে সিগনেটরি কান্ট্রি, কেমন 2-3 হচ্ছে আপনার যেহেতু সিগনেটরি কান্ট্রি, সেক্ষেত্রে সে তার মতো করে স্বাধীনভাবে সে এই পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারে। তারপরেও তাকে আন্তর্জাতিক নজরদারির আওতায়, জাতিসংঘের নজরদারির আওতায়, IAEA এর নজরদারির আওতায় সে পরিচালনা করছে, এবং এই জিনিস অনেক তদন্ত, আলোচনা, পর্যালোচনা, মিটিং, বৈঠক করে 2015 সালে চুক্তি হয়েছিল তখন, যে ইরান পরমাণু বোমা বানায়নি, তার পরমাণু কর্মসূচি সামরিক দিকে ডাইভার্ট হয়নি, এই কথা প্রমাণ হওয়ার পরেই চুক্তি হয়েছিল। সেই চুক্তি আপনি ভেঙে দিয়ে হুট করে আপনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারেন না, তো এটা তো অযৌক্তিক কথা। তাহলে এখানে উদ্দেশ্যটা কি আসলে? উদ্দেশ্যটা ওই যে একটু আগে বললাম, যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা, ইরানের সরকার পরিবর্তন করা, ইরানের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করে দেওয়া, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া, ইরানের সম্পদ নিজেদের দখলে নেওয়া, টোটাল বিশ্ব ব্যবস্থা পরিবর্তন করতে চাই যারা, তার নেতৃত্বে অবশ্যই ইরান চীন রাশিয়ার যে বলয়টা গড়ে উঠেছে, এই ইরান চীন রাশিয়ার বলয় গড়ে তোলার পিছনে তো ইরান মেইন উদ্যোক্তা। আচ্ছা, এই যে ব্রিক্স যেটা গড়ে উঠেছে, সাংহাই সহযোগিতা সংস্থা, এরকম ভাবে দুনিয়ার আপনার কথার মধ্যে আমি শেষ করে দিচ্ছি, আপনাকে বলতে হবে না, প্রত্যেকটা জায়গায় ইরানের ইনভলভমেন্ট আছে এবং ইরান নেতৃত্ব দিচ্ছে। সবচেয়ে বড় কথা মহসিন ভাই যেটা বলছিলেন, যে ডিডলারাইজেশন, যা তার যে প্রাণ পাখি, এই প্রাণ পাখিতে তো হাত দিয়েছে আপনার ইরান। ডিডলারাইজ করার জন্য ইরান রাশিয়ার সাথে লোকাল কারেন্সিতে লেনদেন করে, চীনের সাথে করে, তুরস্কের সাথে করে, পাকিস্তানের সাথে করে, ভারতের সাথে করে, ব্রাজিলের সাথে করে, আবার এই সমস্ত দেশ তারা করে। ফলে ডিডলারাইজেশনের বিরাট একটা ঝুঁকিতে পড়েছে আমেরিকা। সেক্ষেত্রে সে দেখে যে এটা মূল নায়ক ইরান, তাকে শেষ করে দিতে পারলে ওই বলয়টা ভেঙে যাবে, এটা টার্গেট। তখন ওরা আলাদা আলাদা ভয় পাবে, এই সমস্ত টার্গেট করে এই যুদ্ধ করে, আর কিছু না। আচ্ছা, অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণটা আসলে সামনে হাজির করা হচ্ছে, কিন্তু উদ্দেশ্য ভিন্ন। অর্থাৎ এই যে ডিডলারাইজেশন করা, ইরান, রাশিয়া, চীনের একটা বলয় গড়ে ওঠা, তারপরে আপনার হরমুজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, এই বিষয়গুলো নিয়ে যে আমেরিকার আধিপত্য নষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন, সেইটা যাতে খর্ব না হয় সেই চেষ্টা অব্যাহত রাখে। এবং সেক্ষেত্রে ইসরায়েল তাদের একটা বড় শক্তি ওখানে, তারা মধ্যপ্রাচ্যের আমরা তো জানি 1948 সালে এখানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। এখন ইসরায়েল হচ্ছে ওখানকার মূলত আমেরিকার প্রধান শক্তি হিসেবে কাজ করছে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণের জন্য। অন্যদিকে আমরা আজকে একটা কলাম দেখলাম যে সেখানে বলছে যে এই যুদ্ধে আসলে নেতানিয়াহুর প্ররোচনায় পড়েই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে হাজির হয়েছেন এবং তার ফাঁদে পড়েই, যে কারণে এখন তাদের মধ্যে মতবিরোধ অনেকটা বেড়েছে এবং আমেরিকান জনগণও বুঝতে পারছে যে এই যুদ্ধটা আসলে আমেরিকার জনগণের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ, এরকমভাবে একটা প্রচারণা আমরা দেখছি। যে ওখানকার গণমাধ্যম, বিশেষ করে ওয়াশিংটন পোস্ট বা নিউ ইয়র্ক টাইমসেও নানা ধরনের কলামে আসছে যে বিষয়টা কিন্তু এখন বুঝতে পারছে যে ডোনাল্ড ট্রাম্প
যে হিসেব না করে যুদ্ধে যাওয়াটা এক ধরনের বোকামো বা ভুল, যে কারণে আজকে যুদ্ধবিরতির যে চেষ্টা, এই বিষয়গুলো না আপনি একটু দেখবেন। ডোনাল্ড ট্রাম্প আসলে কি বুঝেছে আর কি বোঝেনি এটা বলা মুশকিল, কারণ তার কোনো কথার তাল ঠিক নেই। আপনি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে দেখবেন কথা একটা বলছে, তার 1 মিনিট পরেই কথা পাল্টে যাবে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি বুঝেছে এটা বলা মুশকিল। তবে কথা ঠিক যে আপনার নেতানিয়াহুর প্ররোচনায় চাপে এই যুদ্ধ শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প, এতে কোনো সন্দেহ নেই। কারণ ডোনাল্ড ট্রাম্পের জন্য এপিস্টিন ফাইল একটা জটিল একটা সিচুয়েশন তৈরি করেছে। সেক্ষেত্রে অবশ্যই নেতানিয়াহুর একটা চাপ ছিল এবং তাকে প্রতারণা করেছে, ফাঁদে ফেলেছে, তা তো বটেই। এবং যেহেতু ইসরায়েলের জন্য আমেরিকা সবচেয়ে বড় বাধা, ইরান যেহেতু সবচেয়ে বড় বাধা, সেই ইরানকে এই ডোনাল্ড ট্রাম্পের মতো একটা লোক ছাড়া আর কাউকেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামানো যাবে না। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে এই কাজটা সম্পন্ন করে ফেলতে পারা যায় কিনা এই চেষ্টা চালিয়ে দেখেছে নেতানিয়াহু, এর ছাড়া আর কিছু না। আমরা করিম ভাইয়ের কাছে এই প্রসঙ্গে আসে, আজকে চুক্তি হচ্ছে, আমরা দেখছি চুক্তি না, আজকে আলোচনা হচ্ছে ইসলামাবাদের সেরেনা হোটেলে। আমরা দেখছি সেখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই চুক্তিটা আসলে আদৌ হবে কিনা। আপাতত যুদ্ধবিরতি আছে, যেমন এই অংশে ইসরায়েলকে রাখা হয় নাই, এই অংশে লেবাননকে রাখা হয় নাই, কিন্তু ওখানে যুদ্ধ হচ্ছে। মানে এই যখন যুদ্ধবিরতি চলছে তখন আমরা দেখলাম যে লেবাননে আক্রমণ করলে এবং ইসরায়েল আক্রমণ করেছে এবং সেখানে প্রায় শিশুসহ 354 জন নাগরিক এক রাতে মারা গেছে। তো এই যুদ্ধবিরতি ইরান বা আমেরিকা যদি হয়, তাহলে এই ইসরায়েল এবং লেবাননকে বাদ দিয়ে বা হিজবুল্লাহকে বাদ দিয়ে যুদ্ধবিরতি আসলে সম্ভব কিনা। ইরান ব্যাক করছে যে শিয়া মতাবলম্বী যত রকম আইডেন্টিটি আছে পৃথিবীতে সবগুলো সে সিরিয়াসলি ব্যাক করে ইরান। তো সেই ক্ষেত্রে ধরেন এখন হিজবুল্লাহর ব্যাপারটা তো ইরান কিছুতেই বাদ দিতে পারবে না। আমাদের ইরান বাদও দেয়নি কিন্তু, না, ইরান কিন্তু কন্ডিশন দিয়েছে এবং তার পদে বাধ্য হয়ে আমেরিকা ইসরায়েলকে ফোর্স করেছে যে ইউ টক উইথ দি লেবানন এবং ওইভাবে সলভ করো। লেবানন তো ধরে যে এর আগে 7-8 বছর আগেও একবার দখল করে 3-4 দিনবার সময় দিয়েছিল যে তোমরা ওই একটা নদীর কথা বলছিল যে এই পর্যন্ত দখল করে ফেলো। লেবানন এত সহজে দখল করার জিনিস না। মানে এখানে আপনি এই হিজবুল্লাহ আমাদের একজন আর্মি অফিসার ওখানে যে ওদের ট্রেনিং করাইছে তার কাছে শুনলাম যে আইডিওলজিক্যাল জিনিসটা আসল। আপনাকে একটা বন্দুক দিলে আপনি ফায়ার করতে পারবেন। 71 7 দিনের ট্রেনিংয়ে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে কি তার মধ্যে যে একটা আইডিওলজি কাজ করছে, দেশপ্রেম যেটা কাজ করছে, কজ, এটাকে আমরা আর্মির ভাষায় বলি কজ অফ দি ওয়ার। তো কি কারণ যুদ্ধের, সেই কারণ আপনি যদি বিশ্লেষণ করতে চান তাহলে প্রথমটাই হলো যে ওই কজটা তাকে ড্রাইভ করবে, সে কতটুকু সামরিক প্রশিক্ষিত এটা কিছু কোনো ব্যাপার না। তাই হিজবুল্লাহ কিন্তু শিয়া মতাবলম্বী এবং এরা কিন্তু প্র্যাকটিসিং মুসলিম হিসাবে ওরা কিন্তু আমাদের থেকে অনেক অনেক স্ট্রং। আমি হজে যাব দেখছি, বিভিন্ন তাদের সাথে কথা বলে দেখছি, বাংলাদেশেও। তো এই যে হিজবুল্লাহ বলেন, হুতি বলেন, হামাস বলেন, এরা তো এক সূত্রে বাঁধা। তো যখনই আলোচনায় যাক ইরান কিন্তু এদেরকে রেখে আলোচনা করবে না, তার প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, এখন আলোচনা নিয়ে বেশি আশাবাদী হওয়ার কিছু নাই। এখানে পাকিস্তান আমেরিকার প্রেসিডেন্টের সাথে সরাসরি কথা বলে তারা কাজ করে, সে যেটা চায় সেটাই করবে। আর আলোচনার মধ্যে থেকেই আবার যুদ্ধ শুরু করার তো এর মধ্যেই হয়েছে। আমেরিকা করছে, ইসরায়েল করেছে, তারপরে 12 দিনের যুদ্ধে। তো এই যে আলোচনা হচ্ছে জন্য যেটা সমাধান হয়ে যাবে এটা কিন্তু বিশ্বাস করলে ভুল হবে। এবং আমার মনে হয় না যে ইসরায়েল, আমেরিকা এবং ইরান কেউই আলোচনা নিয়ে খুব একটা বেশি মানে থেমে নাই। যে যুদ্ধের শর্ত অনেক ফারাক, এই জন্যই আশঙ্কাটা বেশি। কিন্তু তারপরেও দুই দেশকে এক জায়গায় বসাতে পারা, পাকিস্তানের মতো একটি দেশের যার বিরুদ্ধে নানা অভিযোগ আছে, সন্ত্রাসবাদের অভিযোগ আছে, মানে এবং ওখানে স্বৈর শাসকের উত্থানের অভিযোগ আছে, নানা প্রোপাগান্ডা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের, আমরা এর আগে দেখেছি কাতার ভিত্তিক একটা কূটনৈতিক তৎপরতা অনেক বড় বড় যুদ্ধের মীমাংসা হতে দেখেছি আমরা। কিন্তু পাকিস্তান এরকম একটা বড় দুই দেশকে এক জায়গায় করে ফেলায় কূটনৈতিকভাবে পাকিস্তানের এইটাকে কিভাবে দেখছেন আপনি? কতটা সফল বা ভূ রাজনীতিতে তার অবস্থানটাকে আপনি কিভাবে দেখছেন? এবং পাকিস্তানের মতো একটি দেশ কি এই দুটো দেশের মীমাংসা করার সক্ষমতা রাখে কিনা? শোনেন, এখন আপনি যুদ্ধ লেগে গেছে, আপনি এখন সমাধান চান। তো সমাধান চাইলে তো আপনাকে গ্রহণযোগ্য একজনকে দাঁড় করাতে হবে। তো এখানে এই জায়গায় ইন্ডিয়াকে দাঁড় করানো যেত না, এখানে কি আশেপাশে তুরস্ককে দাঁড় করানো যেত না, কারণ তারা অলরেডি একটা সাইড নিয়ে ফেলছে। আর পাকিস্তান এমন একটা দেশ, সে আপনি যদি তার অর্থনীতির কথা চিন্তা করেন সেটা হয়তো দুর্বল আছে,
কিন্তু এই যে নেগোসিয়েশনের ব্যাপারে যে অবস্থান যেটা তৈরি করেছে বা হয়েছে, দেখেন আফগানিস্তানের তার বর্ডার থাকার কারণে কিন্তু আফগান ওয়ারের পুরা 20 বছরই পাকিস্তান আমেরিকার সাথে ছিল। তারপরে ধরেন যে চায়নার সাথে তার সম্পর্ক, মানে তাতে দেখা যাচ্ছে যে সে এমন একটা অবস্থান তৈরি করেছে, অ্যাটলিস্ট এখন বলবো যে ওয়ার্ল্ড ইয়েতেই ডিপ্লোমেসিতেই, যে একে মধ্যস্থতাকারী হিসাবে মানবে। আগে যেরকম মানুষ কোথায় যেত, সে সুইডেন, তারপরে অন্য অন্য কিছু কিছু নিরপেক্ষ দেশের সাথে ইয়ে করতো। এখন কিন্তু নিরপেক্ষ বলতে আর কেউ নাই, কারণ ওরা সবাই নেটো, তারপরে এদিকে যুদ্ধে লিপ্ত, তারপরে আমেরিকার প্রধান শত্রু হচ্ছে চায়না। তো সব মিলে শেষ পর্যন্ত কিন্তু পাকিস্তানের সব দিক থেকে বিবেচনা করে দেখা গেল যে হ্যাঁ একে সবাই মানবে। আর 2 নম্বর হলো যে আমেরিকার প্রেসিডেন্ট পাকিস্তান সেনাবাহিনী প্রধানের সাথে তার একটা আলাদা লিঙ্ক সে তৈরি করছে, যে জন্যই করুক, পরে কি করবে জানি না। সব কিছু মিলাই কিন্তু দেখা গেল যে আসিফ মুনির এবং শাহবাজ শরীফ এনাদের নিয়ে যেটা একটা টিম গঠন হয়েছে, সেই সাথে যে সমস্ত দেশ এখানে পোলারাইজ করা হয়েছে, তাতে এটা নেগোসিয়েশনে একটা গ্রহণযোগ্য সমাধান আসতে পারে, এটা আশা করা যায়। কারণ কখন এই সমাধানটা হয়, তখন যারা যুদ্ধ লিপ্ত তারা বোঝে যে উই আর টায়ার্ড এনাফ, আর এখানে আর পাওয়ার কিছু নাই। কারণ আপনি কখনোই ইরানে রিজিম চেঞ্জ বা কিছুই করতে পারবেন না যতক্ষণ না আপনি অন গ্রাউন্ডে দখল না করতে পারবেন, যেটা ইরানে দখল করাটা অলরেডি বলা যায় যে এটা অসম্ভব, এটা কিছুতেই সম্ভব না। তো সেই ক্ষেত্রে এখন আমেরিকার এখন খুবই জরুরি দরকার যুদ্ধ বন্ধ করা, কারণ তার হোম পলিটিক্স যেটা হচ্ছে আমেরিকার মধ্যে, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খুব খারাপ। তো সে চাচ্ছে যুদ্ধ থেকে বের হতে হবে, যুদ্ধ থেকে বের হওয়ার এটা হলো সহজ পথ। তারপরে ধরেন যে ডি-ডলারাইজেশনের কথা ভাই বলছিলেন, সেটা তো হয়েছেই, কিন্তু এইটা নিয়ে ধরেন লিবিয়া বলেন, সাদ্দাম হোসেন বলেন, যারা যারা চেষ্টা করছে, ইভেন ভেনেজুয়েলা, তাদেরই কিন্তু সে সাথে সাথে ধরে ফেলছে। আর ইরান কিন্তু এটা করতেছে দীর্ঘদিন ধরে, কারণ তাকে তো স্যাংশন দিয়ে রাখা হয়েছে। তো স্যাংশনের মধ্যে সে ক্রিপ্টো কারেন্সি, লোকাল কারেন্সি, এইটা ওইটা দিয়ে সে কিন্তু টিকে আছে। এবং তার প্রকাশ আমরা যুদ্ধের মধ্যে দেখলাম যে যদি এই হরমুজ প্রণালীতে জাহাজ যেতে, তাহলে প্রথমে বললো যে চায়না মুদ্রায় লেনদেন করতে হবে। তার মানে চায়নার কথাটা কেন আসলো? হ্যাঁ, চায়নাই কেন? কারণ হলো চায়নার কথা বলা তো এই না যে আমেরিকা আর ইরান চায়নাকে জাস্ট একটা কায়দা করে ইনভলভ করা, তা না। এটা কিন্তু এর পরের কারেন্সি যে ইয়াং হবে, এটা তো মোটামুটি বোঝা যাচ্ছে যে শক্তির দাপটে কে আসবে এখন। তো এটা করে ফেললে কি হচ্ছে, আমেরিকার তো আপনি একবারে সেই প্রাণ পাখিতে হাত দেওয়া হয়েছে, এখন সে তো আর কিছু করতে পারতেছে না, এমন প্রচেষ্টা নাই, আমেরিকা বাদ দিচ্ছে। একটা ড্রোন চালাইতে $20,000 আর সেটা মারতে লাগে হলো $2 মিলিয়ন $3 মিলিয়ন ইয়ে। এগুলো করতে যায় তো ইকোনমিতেও ক্ষতি হয়েছে, 2 নম্বর হলো কি এইগুলো রিপ্লেস করতে পারতেছে না। এখন তো আমেরিকা বা ইয়ের কথা বলেন, আমেরিকা তার এই সমস্ত মিসাইল টেকনোলজিকে কন্ট্রোল করার জন্য যে সমস্ত তার ভূমিতে যে সমস্ত অস্ত্রপাতি থাকে, এগুলো তো বিভিন্ন সারা পৃথিবী থেকে নিয়ে আসছে, ক্লোজ করতেছে, যে এখানে শর্ট পড়ে গেছে। তো এরকম একটা অবস্থায় তো আমেরিকা এমন একটা অবস্থায় পড়ে গেছে যে এখন তার মান সম্মান বাঁচা, এটা থেকে বের হতে পারলে সে বাঁচে। দেখেন মিডল ইস্টে তার যে জিসিসি কান্ট্রি সবাই তার কথা শুনে, এখানেই কিন্তু স্পিড হয়ে গেছে। ইতিমধ্যেই প্রায় এই কয়েকদিনের যুদ্ধে, 40 দিনের যুদ্ধে আমরা একটা হিসাব পেলাম, সেটা হচ্ছে যে 40 দিনে প্রায় ইরানের মানুষ মারা গেছে 1700 বেসামরিক নাগরিক, আর শিশু মারা গেছে আপনার এখানে 254 জন শিশু মারা গেছে। এছাড়া প্রায় 1,25,000 মতন মানে দালান কোঠা, পাকা ঘরবাড়ি ভাঙা গেছে। এবং মানে এছাড়া তো তাদের সুপ্রিম লিডার মারা গেছেন, বহু সামরিক এবং পরমাণু বিজ্ঞান। অন্যদিকে তাদের সমস্ত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 18 লাখ কোটি টাকা, আমাদের দেশি টাকা। অর্থাৎ এর সঙ্গে সঙ্গে আমরা দেখি যে ইসরায়েলের ক্ষতির পরিমাণও এরকম 2 লাখ কোটি টাকা, বা আমেরিকার ক্ষতি প্রায় 45,000, এরকম বিভিন্ন হিসাব আসছে। মানে আমেরিকার কিন্তু প্রায় 13 জন সামরিক কর্মকর্তা মারা গেছে এবং 7টা বিমান ভূপাতিত হয়েছে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আর্থিকভাবে কোনো অংশে কারো খুব বেশি কম না। সার্বিকভাবে বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে সামরিক ঘাঁটি আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানেও হামলা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলে এই যে যুদ্ধবিরতি যদি হয়ও, দীর্ঘমেয়াদী যে অর্থনৈতিক একটা মন্দার আশঙ্কা করা হচ্ছে, সেটাকে আপনি কি, এবং ক্ষতিপূরণ কি আদৌ সম্ভব কিনা? আমরা ইতিমধ্যে বাংলাদেশে দেখছি তেল সংকট, জ্বালানি সংকট তীব্র আকার ধারণ, সারা পৃথিবীতে বৈশ্বিক অর্থনীতির একটা চরম সংকটময় পরিস্থিতি বিরাজ করছে, বিশেষত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে। এবং এটা ইরানের বড় অস্ত্র হিসেবে এখন সামনে আসছে।
তো আপনি ক্ষতি নিরূপণ, আসলে ক্ষতি নিরূপণ নয়, ক্ষতিপূরণ বা আগামী দিনের অর্থনীতিকে আপনি কীভাবে দেখছেন? না, ক্ষতিপূরণটা তো আসলে কোন দিন হয় না, ক্ষতি যেটা হয়ে যায় হয়েই যায়। আমরা জাস্ট একটা কম্পেনসেশন দিয়ে কোনো মতে প্যাসিফাই করা আর কি, তাকে একটু বুঝ দেওয়া। যেমন ধরেন যে এই ক্ষতিপূরণটার যদি বেশি বাড়াবাড়ি করে মানুষ, কী হয়েছে দেখেন, প্রথম বিশ্বযুদ্ধে পরে জার্মানির উপর যে পরিমাণ অর্থনৈতিক চাপ সবাই মিলে দিয়েছে, এটার জন্যই কিন্তু হিটলারের মতন একজন নেতার জন্ম হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ যে বলে বসছে যে 1 পয়সাও কারো দিব না। আর তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত চলে আসছে, এবং হিটলারের কিছু ভুল না হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু অন্য কোনো সুপার পাওয়ার আর দাঁড়াইতে পারতো না। সে রাশিয়া আক্রমণ না করলেই জার্মানিকে ঠেকানো যেত না। তো এই কম্পেনসেশন এবং এই সমস্ত ক্ষতিপূরণের বিষয়টা, এটা আসলে খুব সাইকোলজিক্যালি ভাবার বিষয়। ইরান চাচ্ছে, ইরানের চাওয়ার রাইট আছে, কারণ ইরান যুদ্ধটা বাধায় না। প্রণালীর নিয়ন্ত্রণ এবং তারা ওখান থেকে টোল আদায় করবে, এটা না, এটাও মোটামুটি চাইলেই কি না চাইলে ইরান ইচ্ছাগুলো তো এখন সেই জায়গায় পৌঁছে। না, ইরান তো শোনেন, আপনি টোল আদায় করা যায়, আপনি হরমুজ বলতেছেন, আপনি যখন তুরস্কের মধ্যে দিয়ে যে বসফরাস আছে, এখানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওরা এমন একটা ব্যবস্থা করছে যে রাশিয়া বা অন্য যারা ব্ল্যাক সি এলাকায় যারা বসবাসকারী যে সমস্ত দেশ, তারা কিন্তু এটা ফ্রি ব্যবহার করে। তো এই যে বসফরাসের উপরে তারা কোনো পায় না, অথচ দেখেন এগুলো, এই পানিপথ নিয়ে অনেক যুদ্ধবিগ্রহ হয়েছে, সুয়েজ ক্যানেলে হয়েছে, তারপরে অনেক সব জায়গাতেই পানামা খাল নিয়ে হয়েছে। তো এই যে ধরে নিয়ে যাওয়ার একটা বড় কারণ কিন্তু পানামা খাল, সেটা তো আছেই। ওর ধরে না, ওর বলছে ড্রাগের ব্যবসা করে, এগুলো কথার কথা, এগুলো কিছু না। তো যাই হোক, আপনি এই যে নেগোসিয়েশন হচ্ছে, তার মাধ্যমে সবাই একটা যদি কমন জায়গায় আসতে পারে, তাহলে এটা নেগোসিয়েশন হবে। আবার যে পয়েন্টেই হোক না কেন, সেটা যে আমেরিকা মানবে তা কিন্তু না। আমাদের দেশ যখন স্বাধীন হয়, তখন যে কী বলে ক্যাবিনেট মিশন প্ল্যানের যে জিস্টগুলো ছিল, সের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। কিন্তু নেহেরু 47 সালে একটা বক্তৃতায় বলেছে যে আমরা যে স্বাধীন হওয়ার পর এটা মানবো, এটার কিন্তু গ্যারান্টি নেই। এবং তার ফলেই কিন্তু এই যে রায়ট হলে এ হলো সে হলো, এবং পাকিস্তান হওয়াটা অনিবার্য হয়ে গেল। তো এই যে আন্তর্জাতিক ব্যাপারে বা দুই দেশের মধ্যে কোনো নেগোসিয়েশনের ব্যাপারে যখনই কথাবার্তায় একটু 19-20 হয়ে যায়, এটা আপনাকে কিন্তু মাঝে থাকতে হবে, উইন উইন থাকতে হবে। তো এইটা যদি হয় তাহলে তো অবশ্যই ভালো কথা, কারণ আমেরিকা এখানে চাচ্ছে। ইসরায়েলকে কিন্তু এখানে আমেরিকা খুব একটা পাত্তা দেয়নি, না দেওয়ার কারণে ইসরায়েলকে রাখে নাই। তো আমেরিকা চাচ্ছে জন্যেই এর সম্ভাবনা আমি মনে করি এটা ভেরি হাই, বিকজ তার আর উপায় নেই। এখন মিডল ইস্ট তো গেলই, কারণ মিডল ইস্টের শর্ত দিচ্ছে সব চলে যেতে হবে, এবং মিডল ইস্টের মধ্যে যেটা দোটানা সৃষ্টি হয়েছে, সেটা হলো সাধারণ জনগণ রাজতন্ত্রই চাচ্ছে না। এটা কিন্তু আন্দোলন কতটা হয়ে গেছে। যুদ্ধের পরে এই রাজতন্ত্র নিয়ে একটা বড় ধরনের এটা একটা চান্স আছে, এই সিরিয়াস মানে রাজতন্ত্রের বিরুদ্ধে ওখানকার জনগণের একটা বিক্ষোভ হলেও হতে পারে, আমরা সেই আশঙ্কা করি। আরব বসন্তের মতন আমরা দেখেছি যে সেই সময় 2011 সালে আরব বসন্ত তিউনিসিয়া দিয়ে শুরু হলো, পরে সেটা টেকে নাই। কিন্তু আবার এখনকার ঘটনা প্রবাহ পরবর্তী সময় মধ্যপ্রাচ্যে কোন দিকে যায় মোড় নাই, বা নিয়ন্ত্রণটা কোন দিকে চলে, সেটা একটা বড় প্রশ্ন রয়েই যায়। আজকে ইরান যেভাবে ফাইট করলো, ইরানের পরিস্থিতি আর আমাদের পরিস্থিতি কিন্তু এক। ইরান চারদিক দিয়ে সব ঘেরা আমেরিকার দ্বারা, আমেরিকার প্রক্সি দ্বারা। আমরা কিন্তু একটা দেশ দ্বারা এমনভাবে চারদিক দিয়ে ঘেরা, এবং সেই দেশের যে সমস্ত মিলিটারি বেজেস আমাদের চারপাশে আছে, বঙ্গোপসাগরে যদি আমরা সেইভাবে শক্তিশালী না হইতে পারি, তাহলে সেটাও একটা ঘেরা। তা এর এই ঘেরাটোপে থেকে আমাদের যে কি হবে, এটা নিয়ে যদি আমরা এখনই চিন্তা না করি, তাহলে কিন্তু একসময় এমন হবে যে এটা ওই যে ওদের যে অখণ্ড ভারতের যে ইয়েটা, সেটা কিন্তু তারা করে ছাড়বে। এবং এখানে কিন্তু এই যে মিডল ইস্টের ক্রাইসিসের যে মূল যে কারণের যে ব্যক্তিগুলো, তারা হচ্ছে সব ইহুদি। সেই ইহুদি, তাদের যে গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু ইন্ডিয়াতে হাইলি অ্যাক্টিভ। এবং কাশ্মীর বলেন, বাংলাদেশকে নিয়ে যা বলেন, হাসিনা গভর্নমেন্টকে দিয়ে যা করছে, এগুলো সবই কিন্তু ইসরায়েলের বুদ্ধি। এবং তারা একটা মুসলিম মেজরিটি কান্ট্রিকে এইভাবে আলাদাভাবে থাকতে দিবে না। এই যদি হয়, তার প্রচেষ্টা করবে। আপনার আশঙ্কাটা কি? আমার আশঙ্কা হলো যে এখানে আমরা যেখানে আছি বঙ্গোপসাগর সামনে, চারিপাশে ভারত বেষ্টিত দেশ, ওদিকে মিয়ানমার রয়েছে। আমরা দেখছি যে মিয়ানমারকে ঘিরে এক ধরনের যুদ্ধ অবস্থা চলতেছে ওখানে। আবার চায়নার এক ধরনের প্রভাব বলে আমরা দেখছি আকিয়া বন্দরকে ঘিরে। সব মিলায়ে আপনি কি বলতে চাচ্ছেন? এবং আমরা দেখি যে 7 সিস্টার্সে আপনার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে ভারতের। এখানে আমেরিকার একটা প্রভাব বলা সৃষ্টির বহুদিনের একটা চেষ্টা আছে। মিজোরামে একটা ছোটোখাটো ইহুদি রাষ্ট্র গঠনের একটা পরিকল্পনার খবর আমরা বিভিন্নভাবে পেয়েছি বা শুনেছি, এবং ওখানে এই সব নিয়ে আন্দোলন হয়েছে এবং সে বিক্ষোভ দমনও করা হয়েছে। এই সব মিলে আপনি এখন আমাদের দেশ এবং আমাদের অঞ্চল ভিত্তিক যে আশঙ্কা করছে, একটু খুলে যদি বলেন দর্শকদের জন্য। না, সেটা হলো কি, আপনাকে যদি আপনি 7 সিস্টারের প্রসঙ্গ যদি তুলেছেন, 7 সিস্টারের বেশিরভাগ দেশই ত্রিপুরা আর একটা কি যেন, এরা ছাড়া, মেঘালয় সম্ভবত, এরা ছাড়া সবাই কিন্তু খ্রিস্টান ডমিনেটেড।
80-90% খ্রিস্টান, এবং তারা ইংরেজিতে কথা বলে। এই যে এই কাজটা ব্রিটিশ উপনিবেশের সময় তারা খ্রিস্টান মিশনারিদের ভিতরে পাঠা যেটা করছে, নাগাল্যান্ড, অরুণাচল, এগুলো তো তারা গভর্নমেন্টের সাথে একটা চুক্তি করে এখনও আছে। তো আমরা এখান থেকে ইউনুস গভর্নমেন্ট যখন কথা বলছে, ওদের তো আপনার একদম ঘায়ের মধ্যে খোঁচা দেওয়ার মতন অবস্থা হয়ে যাচ্ছে। তারা কিন্তু 7 সিস্টার নিয়ে আসলেও কিন্তু খুব চিন্তিত। তো এরকম একটা অবস্থাতে আমাদের লোকেশনটা কোথায়, আসলে তো জিও পলিটিক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝার জন্যে। আমাদের যে লোকেশন, ইন্ডিয়া ভয় পায় যে আমরা তাদের 7 সিস্টারকে আলাদা করে দেবো, এবং 7 সিস্টার সম্পর্কে প্রফেসর ইউনুসের বক্তব্যগুলো কিন্তু ছিল খুব অফেন্সিভ। তারা ভয় পেত যে তাদেরকে বলতেছে তোমরা ব্যবসা করো এদিক দিয়ে। তো এইরকম একটা অবস্থাতে আমার আসলে যেটা মূল কথা সেটা হচ্ছে কি, যে ইরানে এত কিছু হয়ে গেল, আমি খালি দেখতেছি, শুনতেছি, খুশি হইলাম, দুঃখ পাইলাম, এটার মধ্যে সীমিত থাকলে হবে না। ইরান যুদ্ধ থেকে আমি কি শিখলাম, ইরান কিভাবে ফাইট করে যাচ্ছে, কিভাবে করছে। কারণ হরমুজ পুরানির মতন বঙ্গোপসাগর আছে, ওদিকে শিলিগুড়ি করিডোর আছে। আমরা যদি এই সমস্ত জিওগ্রাফিক্যাল লোকেশনের অ্যাডভান্টেজ নিয়ে যদি আমরা ঠিকমতো প্রস্তুতি না নেই আমাদের কোনো গভর্নমেন্ট, তাহলে আমাদের ইরান তো এবার যুদ্ধে জিতে গেল, কারণ সে প্রস্তুতি নিচ্ছে লাস্ট অ্যাবাউট কত, ওর একদম প্রথম দিন থেকেই। কারণ ওরা যখন 79-এ বিপ্লব হয়ে সরকার গঠন হয়েছে, তখন থেকে দেখেন ওরা এই যে ইরানের যে একটা বাহিনী আছে যেটার নাম হচ্ছে আইআরজিসি কেন হলো, ওখানে আর্মি আছে, কিন্তু মুসাদ্দিক গভর্নমেন্টকে যখন ফল করায় তখন আর্মিকে তারা যেমনি হোক কনভিন্স করে তারা কিন্তু মুসাদ্দিককে ফল করাইছে। এই গভর্নমেন্ট যখনই বিপ্লবী গভর্নমেন্ট হয়েছে, তারা তখন তার আইডিওলজিক্যাল একটা বাহিনী গঠন করছে। মুসাদ্দিক গভর্নমেন্টকে ফল করে না পাহলভি গভর্নমেন্টকে ফল করে? মুসাদ্দিক তো আগেই মারা গেছেন বোধহয়। না, মুসাদ্দিক হচ্ছে পলিটিক্যালি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা গভর্নমেন্ট। উনি তো মারা গেলেন, মানে ওকে বোধহয় সরাই দেওয়া হলো, পরে ওকে তো কু করে সরাই দিল, এবং আবার রেজা শাহ পাহলভি আসলো। জি জি। তো পাহলভি আসার যে সময়টা, সেই সময়টার ইতিহাস কি বলতেছে, কারণ ওই সময় তো এই খোমেনিকেও বের করে দিয়েছে দেশ থেকে। তো ওনারা যখন আবার ফেরত আসে গঠন করলো, তখন তো জানলো যে সেনাবাহিনীকে তো কনভিন্স করা যাবে, কিন্তু আপনার যদি আইডিওলজিক্যাল বাহিনী থাকে, যেটা হচ্ছে একদম এদের গোড়া বাচ্চা থেকে শুরু করে সবাই অ্যাডাল্ট, তারা কিছু আছে মিলিশিয়া, হ্যাঁ, তারপর আইআরজিসি, এবং আইআরজিসি নিজের নেভি, নিজের এয়ারফোর্স, নিজের মিসাইল টেকনোলজি, পুরোটাই আইআরজিসি। আপনি দেখেন, আপনি সেনাবাহিনীর বাইরে বিশাল একটা, এটা কেন, এটা হলো যে সদস্য সংখ্যা কত, সেনাবাহিনীর সদস্য সংখ্যা দর্শকদের জন্য যদি একটু জানাতেন। আইআরজিসি সংখ্যা 2 লাখের মতন। আইআরজিসি 2 লাখ রেগুলার, হ্যাঁ 2 লাখ। আর এদের টেকনোলজিক্যাল বেশি, গ্রাউন্ড সোলজার না তো, এরা তো গ্রাউন্ডে যুদ্ধ করে না। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন 2 কোটি হচ্ছে মিলিশিয়া, হ্যাঁ। আর সেনাবাহিনী এই দুটো মিলে 7 লাখ মতন হচ্ছে, তার মানে 5 লাখ সেনাবাহিনী। আর সেনাবাহিনী যাতে সরকার পতনের কোনো ভূমিকা না রাখে, সেই জন্যই এই সুপ্রিম লিডারের আন্ডার হচ্ছে যে বাজিস, মিলিশিয়া এবং আইআরজিসি। আচ্ছা, তো এইটা এমন একটা হচ্ছে আপনার প্যারামিলিটারি, এবং এর সংখ্যা হচ্ছে যে 2 কোটির বেশি, মানে সাধারণ মানুষের ট্রেনিং নিয়ে একদম হাইলি ট্রেন। এবং এরা কিন্তু শুধু অস্ত্র যুদ্ধ না, সাইবার ওয়ার বলেন, অন্য অনেক কিছু, মানে এখানে তো বাচ্চা কাচ্চার থেকে শুরু করে। আপনি দেখেন, এই যখন মাও সেতুং কালচারাল রেভলিউশন করলো, তখন কিন্তু রেড গার্ড নামে একটা বাহিনী গঠন করছিল, সবাই কিন্তু স্টুডেন্ট পর্যায়ে, এবং তারা সিনিয়র সিটিজেনদেরকে মারপিট করা, মেরে পর্যন্ত ফেলছে। রেড আর্মি দিয়ে, রেড গার্ড। তার মানে হলো কি, আপনি বাংলাদেশের রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, এগুলো কিন্তু সবই কিন্তু কাউন্টার অ্যানাদার ফোর্স, যেটাকে ভয় পায়। তো এই জন্যে এখানে আমরা আপনার কথা শুনলাম, খুব দীর্ঘ আলোচনায়, আমরা আরও অন্যদিন আবার আপনার সঙ্গে বলবো। প্রিয় দর্শক, করিম ভাই বলছিলেন যে আমাদের দেশকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদেরকেও প্রশিক্ষিত হতে হবে। ইরান যুদ্ধ থেকে আমাদের শিখতে হবে, নিজেদের প্রশিক্ষণ, নিজেদের সীমানা রক্ষা, সীমান্ত রক্ষা, এবং আমাদের বঙ্গোপসাগর সব কিছু মেলায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ ইরানের দীর্ঘদিনের প্রস্তুতির কারণে তারা তাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রেখেছে, এবং এক বিপুল বিক্রম পরাক্রমশালী আমেরিকা এবং ইসরায়েল যৌথ বাহিনীর সঙ্গে এখনও লড়াই করে টিকে রয়েছে, এবং তারা বেশ ভালো অবস্থানে, কৌশলগতভাবে ভালো অবস্থানে রয়েছে। সেই জায়গায় আমরা বলবো যে পৃথিবীতে যে সাম্রাজ্যবাদী নীতি, সেই নীতির বিরুদ্ধে আস্তে আস্তে ইরানের মতন আরও অনেক শক্তি বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটি ভারসাম্যমূলক পৃথিবীর জন্য অত্যন্ত জরুরি, যে ইচ্ছা হলে আমাকে কেউ বাঘ শিয়ালকে ইচ্ছা হলে খেয়ে ফেলতে পারবে, এই নীতিতে যেন পৃথিবী না চলে। সেই জায়গায় এখন এই সভ্য দেশে আমরা যা দেখলাম, হুট করে হামলে পড়া, সেই জায়গা থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হলে নিজেদেরই বাহিনী দরকার, নিজেদেরই প্যারামিলিশিয়া বলি, জনগণের দল বলি, জনগণের বাহিনী বলি, আমাদের থাকতে হবে। সেই প্রত্যাশা আমরা চাই যে যুদ্ধবিরতির যে চেষ্টা চলছে সেটা অব্যাহত থাকুক, একটি
সামগ্রিক এবং একটা সার্বজনীন চুক্তির মাধ্যমে আজকের এই ইরানের যুদ্ধের অবসান ঘটুক, ইরান, আমেরিকা, ইসরায়েল এই যুদ্ধের অবসান ঘটুক, লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচুক এবং পৃথিবীতে আজকে যে সংকট তৈরি হচ্ছে, জ্বালানি সংকট না, আর্থিক সংকট তীব্র আকার ধারণ করতে যাচ্ছে, তাতে দারিদ্র্য সীমার নিচে অনেক লোক, এটা চলতে থাকলে শুধু বাংলাদেশেই প্রায় 12 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে আসবে, এরকম একটা পরিসংখ্যান বেরিয়েছে। তাহলে সারা পৃথিবীতে কত কোটি মানুষ এই যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হবে সেটা এখনই নিরূপণ করা সম্ভব না। আমরা আশা করব যুদ্ধ বন্ধ আছে, বন্ধ থাকুক, সেই প্রত্যাশা রেখে প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি করিম ভাই। সবাই আপনারও আপনি বাংলা নিউজে আসবেন এই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক ভালো থাকবেন, খোদা হাফেজ।